শুধু বাংলাদেশ নয়, এই সেদিনও উপমহাদেশের মধ্যে সবচেয়ে ভালো ব্যাংকগুলোর একটি ছিল ইসলামী ব্যাংক। জনগণের আস্থার প্রতীকে পরিণত হয়েছিল যেন ব্যাংকটি। কি রেমিটেন্স, কি অভ্যন্তরীণ সঞ্চয়, সবখানেই নাম্বার ওয়ান। কিন্তু সেই ব্যাংকটাকে একদম লুটেপুটে খেয়েছে কিটেরা। সব হারিয়ে অতল গহ্বরে হাবুডুবু খাচ্ছে একসময়ের ভরসার ব্যাংক বলে খ্যাত ইসলামী ব্যাংক। গহ্বরটির শুদ্ধ নাম হলো প্রভিশন ঘাটতি। বুঝিয়ে বললে, ব্যাংক যখন কারো কাছে ঋণ দেয়, সব টাকা যে ফেরত আসবে তা কিন্তু নিশ্চিত নয়। তাই আগেই কিছু টাকা জমা রাখে ব্যাংকগুলো, যাতে বিপদে সামাল দেয়া যায়। ঠিক এই সঞ্চয়টাই বছরের পর বছর ঠিক মতো রাখতে পারেনি ইসলামী ব্যাংক। শুধু ঋণ দিয়েই গেছে নানা চাপ আর আখের গোছানোর তাড়নায়। আর সেই গাফিলতি জমে জমে এখন দাঁড়িয়েছে প্রায় ৮৬,০০০ কোটি টাকায়। বাংলাদেশ ব্যাংক বোঝে, এত বড় ঘাটতি যদি এখনই পূরণ করতে বলা হয়, ব্যাংক মুহূর্তেই ধসে যাবে। তাই তারা ২০ বছর সময় দিয়েছে। কিন্তু হিসাব বলে, ইসলামী ব্যাংক যত লাভ করছে সেই গতিতে চললে এই ঘাটতি মেটাতে সময় লাগবে প্রায় ১৪৩ বছর। অর্থাৎ দাদার সমস্যার সমাধানের দায়িত্ব পড়বে নাতিপুতির কাঁধে। বহু বছরের অনিয়ম, চাপ, ভুল সিদ্ধান্তের বোঝা আজ বড় হতে হতে আকাশটাই ছুঁয়ে ফেলেছে। বাইরে থেকে এখনো ব্যাংক সচল, কাউন্টার খোলা, লেনদেন চলে, এটিএমে টাকা থাকে। কিন্তু ভেতরের রোগটা ভয়ঙ্কর। ব্যাংকের মূল অর্জন, গ্রাহকের আস্থা ধীরে ধীরে ক্ষয়ে গেছে। একসময় দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী এসআলম গ্রুপ একাই পাচ্ছিল হাজার হাজার কোটি টাকার ঋণ, অনেকটা ব্যাংকের বুকের ভেতরে ছুরি চালানোর মতো। বিনা জামানতে বা দুর্বল কোলেটারালে হাজার হাজার কোটি টাকার অস্বাভাবিক ঋণ গিয়ে পড়েছে হাতে গোনা কিছু বড় গ্রুপের কাছে। এদের অনেকে টাকা তুলেছে, লোকসান দেখিয়েছে, আবার আরও ঋণের জন্য চাপ দিয়েছে। নিয়ম ভাঙা, প্রভাব দেখানো, সব মিলিয়ে ব্যাংকের ভিতটা নড়বড়ে হয়ে গেছে। ফলাফল, আগের সুস্থ ব্যাংক আজ শুধু যেন জোর করে বেঁচে আছে। এটা কোনো একদিনের গল্প নয়। বছর 10 ধরে ইসলামী ব্যাংকের ভেতরে 3টি জিনিস জমে জমে পাহাড় হয়েছে। 1, অতিরিক্ত প্রভাব। 2, অনিয়ন্ত্রিত ঋণ বিতরণ। 3, ব্যবস্থাপনার দুর্বলতা। গণমাধ্যম বলছে, এসআলম গ্রুপ ব্যাংকটি থেকে একাই মেরে দিয়েছে প্রায় ৭৫,০০০ কোটি টাকা। আবারও শুনতে পারেন, ৭৫,০০০ কোটি টাকা। কিন্তু এসব ঋণের বিপরীতে বন্ধক রাখা সম্পদের মূল্য মাত্র ৪,৩৫৯ কোটি টাকা। অর্থাৎ ব্যাংকের প্রতি ১৭ টাকা ঋণের বিপরীতে জামানত মাত্র ১ টাকা। এসআলমের মতো বড় গ্রুপগুলো ঋণ নিয়েছে, আবার তার বড় অংশই ডিফল্টের ঝুঁকি। নীতিমালা ভেঙে বেপরোয়া ঋণ দেওয়া হয়েছে। কিছু ক্ষেত্রে এমন ঋণও দেওয়া হয়েছে যা ফেরত পাওয়ার সম্ভাবনা শুরু থেকেই ছিল একেবারে শূন্য। প্রভিশন না রাখার কারণে প্রতিটা রাইট অফ বা দেরিতে ফিরে আসা ঋণ ব্যাংকের ঘাড়ে বোঝা হয়ে জমেছে। বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষণও স্পষ্ট, ইসলামী ব্যাংকের বড় অংশের ঋণ আসলে ঋণ নয়, বরং টাকা বন্টন। ফেরত আসবে কিনা এমন চিন্তাই ছিল না। মুনাফার হিসেব বলছে এই ঘাটতি মুছতে কয়েক প্রজন্ম লাগবে। এবার আসি সেই কঠিন গণিতে। গত কয়েক বছরে ইসলামী ব্যাংকে সামান্য হলেও লাভ হয়েছে। 2022-এ 616 কোটি টাকা মুনাফা করেছে, 2023-এ 635 কোটি টাকা, 2018-19 বছরে প্রায় 600 কোটির মতো। অর্থাৎ গড়ে বার্ষিক মুনাফা ধরা যায় 600 কোটি টাকার কাছাকাছি। এখন ধরে নেওয়া যাক, ব্যাংক একটি টাকাও লভ্যাংশ হিসেবে দেবে না, প্রবৃদ্ধিতে বিনিয়োগ করবে না, কোথাও ফাঁক ফোকর থাকবে না, পুরো লাভটাই যাবে প্রভিশন ঘাটতি পূরণে। এই হিসাবেই দেখা যাচ্ছে ৮৬,০০০ কোটি টাকার ঘাটতি পূরণে লাগবে ১৪৩ বছর। এটা এক মানব জীবন নয়, 3 প্রজন্মের জীবনকাল পার হয়ে যাবে। ব্যাংকের জন্ম থেকে এখন পর্যন্ত যত সময় লেগেছে তার 3 গুণ। আর হতাশার খবর আরও আছে।
চলতি বছরের গত 9 মাসে ইসলামী ব্যাংকের মোট নিট মুনাফা মাত্র 99.77 কোটি টাকা। পুরো বছর শেষে মুনাফা দাঁড়াতে পারে 133 কোটি। এই গতিতে ঘাটতি পূরণে লাগবে প্রায় 645 বছর, প্রায় মধ্যযুগীয় সময় স্কেল। অত্যন্ত আশাবাদী একটি পূর্বাভাস ধরা হলেও যদি 2025 সাল থেকে প্রতি বছর মুনাফা 15% হারে বেড়ে যায়, তবুও ঘাটতি পূরণে লাগবে 35 বছর। বিআইবিএম এর সাবেক মহাপরিচালক তৌফিক আহমেদ চৌধুরী সোজা সাপটা বলছেন, ম্যাজিক দিয়ে এই ঘাটতি পূরণ করা যাবে না। অর্থাৎ মুনাফার পথ দিয়ে এই পাহাড় সরানো অসম্ভব। তিনি বলেছেন, ব্যাংকটিকে বাঁচানোর উপায় মাত্র দুটি: হয় যেসব ঋণের নামে টাকা বেরিয়ে গেছে তা পুনরুদ্ধার করা, অথবা নতুন তহবিল ঢোকানো, যা স্পন্সরদের পক্ষে প্রায় অসম্ভব। তাই সরকারকে এগিয়ে এসে বাজেট থেকে এই ব্যাংকের জন্য অর্থ বরাদ্দ দিতে হবে। ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ওমর ফারুক খান স্বীকার করেছেন, শুধুমাত্র মুনাফা দিয়ে এত বড় ঘাটতি পূরণ সম্ভব নয়, আমাদের প্রভিশন রিকোয়ারমেন্ট কমাতে হবে। সমাধান একটা নয়, বহু ধাপের। প্রথমত, বড় ঋণ গ্রহীতাদের উপর কঠোর পদক্ষেপ, যাদের কারণে ব্যাংক এই অবস্থায়, তাদের কাছ থেকেই সবচেয়ে বেশি টাকা উদ্ধার করতে হবে। দ্বিতীয়ত, ব্যাংকের ব্যবস্থাপনা কাঠামো বদলানো, যাদের আমলে লুটপাট হয়েছে তাদের জায়গায় অভিজ্ঞ পেশাদারদের আনতে হবে। তৃতীয়ত, ব্যাংককে শক্ত করতে পেইড আপ ক্যাপিটাল বাড়াতে হবে, বড় শেয়ার হোল্ডারদের নতুন টাকা দিতে হবে। চতুর্থত, পুরো ঋণ পোর্টফোলিও পুনর্মূল্যায়ন, যেসব ঋণ ফেরত আসবে না সেগুলো দ্রুত রাইট ডাউন করতে হবে। পঞ্চমত, লিকেজ বন্ধ করতে হবে। অদৃশ্য টানাপোড়েন যেটা দীর্ঘদিন ধরে চলেছে, সেটা না ঠেকালে প্রভিশন ঘাটতি আরও বাড়বে। সংক্ষেপে, অস্ত্রোপচার ছাড়া এই রোগ সারবে না। ইসলামী ব্যাংকের বিপর্যয় অন্য ব্যাংকের জন্য যেন টেক্সট বুক এক্সাম্পল হয়ে দাঁড়িয়েছে। শিক্ষা একটাই, কাগজে কলমে লাভ হলেই ব্যাংক ভালো থাকে না। ঋণ যদি ফেরত না আসে, প্রভিশন যদি রাখা না হয়, বড় গ্রুপগুলোকে যদি নজরদারি ছাড়া ঋণ দেওয়া হয়, তাহলে আজ না হোক কাল যে কোনো ব্যাংক ইসলামী ব্যাংকের মতো অবস্থায় পৌঁছবে। ব্যবস্থাপনা যদি দুর্বল হয়, নিয়ম যদি ভাঙা হয়, তাহলে টাইটানিকও ডুবে যেতে সময় লাগে না।